নমস্কার। আজ জেলার খবরের পাতায় থাকছে এক অন্য রকমের আলোচনা। আজ আমরা কথা বলবো এক শিল্পাঞ্চল নিয়ে। আজ জেলার খবরে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র। এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র যদি বলি, এই রাজনৈতিক দিক থেকে দেখতে গেলে বরাবরই একটি ঘটনাবহুল কেন্দ্র। আর এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে যখনই ভোট আসে তখন যেই বিষয়টা সব থেকে বেশি দেখা যায় সেটি হচ্ছে গিয়ে ঘটনার ক্ষেত্রে নিজের নাম স্মরণলিপিতে স্বর্ণাক্ষরে লিখে রাখে। তো সেই ক্ষেত্রে দেখা যাক, এবারও যেমন লোকসভা ভোট এসছে, তো সেই ক্ষেত্রে এবার এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র আরও কতটা স্মরণীয় হওয়ার সম্ভাবনা থাকছে। এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র এটি একটা সময় বাম দুর্গ নামেই পরিচিত ছিল। সময়ের সাথে সাথে সেই বাম দুর্গগুলিকে এক এক করে গুঁড়িয়ে দিয়ে সেখানকার উর্বর জমিতে ফুটে ওঠে ঘাসফুল। কিন্তু সময়ের সাথে সাথে সেই ঘাসফুলগুলিকেও উপড়ে ফেলে দেওয়া হয় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সেই উর্বর জমি থেকে। তার বদলে সেখানে ফুটে উঠল পদ্ম ফুল। তো যেমনটা বলছিলাম, এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র এখানে শুধু যে এরা যে ঘটনাবহুল তেমনটা কিন্তু নয়, এখানকার যারা প্রার্থীরা রয়েছেন তাদেরকে নিয়েও কিন্তু রয়েছে একাধিক গল্প। আজ এই সমস্ত কিছু নিয়েই বিস্তর আলোচনা হবে আমার সহকর্মীর সাথে। আজ আবারও জেলার খবরের পাতায় আমি একা নই, আমার সঙ্গে থাকছেন আমার সহকর্মী সত্যজিৎ দা। সত্যদা, তোমাকে আবারও ট্রাইব টিভিতে স্বাগত। সত্যদা, আজ আমরা যেহেতু ব্যারাকপুর লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করছি, তো এই যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রকে দেখা যায় যে সবসময় মূলত রাজনৈতিক দিক থেকে দেখতে গেলে একটি ঘটনাবহুল লোকসভা কেন্দ্র। এই বিষয়টা কেন মূলত? তো ব্যারাকপুরকে বলা হয় বাংলার শিল্পাঞ্চল। তো ব্যারাকপুরে জুট মিলের কিন্তু একাধিপত্য হয়েছে, প্রচুর জুট মিল রয়েছে সেখানে। তো স্বাভাবিকভাবে পাট শিল্পের একটা কিন্তু বাংলার যে মোক্ষম স্থান বলি তাহলে সেটা কিন্তু এই ব্যারাকপুর। ফলে স্বাভাবিকভাবেই ব্যারাকপুরকে শিল্প নগরী বলা হয়। তো এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র কিন্তু একটা সময় যখন বামেদের দুর্গ ছিল, তো সে সময় বামেরা কিন্তু একটা জিনিস মনে রাখবে, রাজনীতি করতো শ্রমিক সংগঠন নিয়ে। তারা কিন্তু পুঁজিবাদী অর্থাৎ মালিক পক্ষের বিরোধী ছিল। ফলে স্বাভাবিকভাবেই এখানে কিন্তু শ্রমিক আন্দোলন ইত্যাদি বারবার দেখা যেত, যার ফলে কিন্তু অনেক জুট মিল কিন্তু সে সময় বন্ধ হয়ে গেছে। এরপর তা সত্ত্বেও দেখো, বামেরা যেহেতু শ্রমিক সংগঠনের সাথে সবসময় পাশে থাকতো, যার ফলে বামেদের সংগঠন অত্যন্ত মজবুত ছিল এবং এখানে বারে বারে কিন্তু বামেরা এই ব্যারাকপুরকে কিন্তু ধরে রাখতে সক্ষম হয়েছে। যদিও মাঝে মাঝে তোমার কংগ্রেসের প্রভাবশালী নেতা, বিশেষ করে বর্তমান যদি পরিচিত মুখ বলি তৃণমূল কংগ্রেসের সৌগত রায়, তার কিন্তু উত্থান হয়েছিল ব্যারাকপুর থেকে। 1977 সালের লোকসভা নির্বাচনে এই ব্যারাকপুর থেকে জিতে প্রথমবারের মতো সাংসদ হন সৌগত রায়। তারপরেও সিপিএম দখল করেছিল এই আসন। এরপর দেখো দেবী ঘোষাল, তিনিও কিন্তু অত্যন্ত পরিচিত মুখ ছিলেন, তিনিও কংগ্রেসের টিকিটে এই কেন্দ্র থেকে জিতেছিলেন। ফলে স্বাভাবিকভাবেই এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র সিপিএম এবং কংগ্রেস উভয়ই হাড্ডাহাড্ডি টক্কর হয়েছে। তবে বিগত এই যে তড়িৎ বরণ তোপদার, যিনি ছিলেন একটা সময় বামেদের সাংসদ ছিলেন, তার প্রভাব বলো, বামফ্রন্টের 34 বছর শাসন বলো, সমস্ত কিছু মিলিয়ে এখানে কিন্তু দীর্ঘ বেশ কয়েকবার এখান থেকে সাংসদ হয়েছিলেন। 1989 সাল থেকে 2009 পর্যন্ত একটানা তিনি কিন্তু এই ব্যারাকপুর থেকে জিতে এসেছিলেন। ফলে স্বাভাবিকভাবেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের এই যে টক্কর, এই যে লড়াই, সেটা কিন্তু বারবার দেখা গেছে। এরপর দেখো তৃণমূল কংগ্রেস জন্মের পর অর্জুন সিং, যিনি একটা সময় মঞ্জু বসু, যিনি নোয়াপাড়া তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তার স্বামী খুনে কিন্তু এই অর্জুন সিংয়ের নাম জড়িয়ে গেছিলো এবং তিনি জেলেও ছিলেন। যার ফলে কাউন্সিলর ছিলেন, ভাটপাড়া পৌরসভা চেয়ারম্যান ছিলেন। 2001 সালে প্রথমবারের মতো জিতে বিধায়ক হন। তারপর 2006, 2011 এবং 2016-তে জিতে বিধায়ক হন তৃণমূল কংগ্রেসের টিকিটে। এরপর 2019-এ তিনি কিন্তু লোকসভা টিকিটের দাবি করতে থাকেন। দল টিকিট না দেওয়া, দল ছেড়ে বিজেপিতে, এবং বিজেপি থেকে জিতে সাংসদ হন। ফলে স্বাভাবিকভাবেই এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে কিন্তু যার প্রভাব যত বেশি, সেই কিন্তু ততবার ক্ষমতা ধরে রাখতে পেরেছে। যার ফলে দেখো, বিজেপি কিন্তু তেমন কোনো রাজনৈতিক শক্তি ছিল না, অথচ এই অর্জুন সিংয়ের যদি আমার মাসেল পাওয়ার বলি, তার জনপ্রিয়তা বলি, সব কিছু মিলিয়ে কিন্তু প্রথমবারের মতো জয় পায় বিজেপি। ফলে এবারের এই ব্যারাকপুর আলোচনার কেন্দ্রবিন্দুতে, তার কারণ দেখো এইবারেও কিন্তু তৃণমূল কংগ্রেস, আমরা জানি অর্জুন সিং বিজেপির সাংসদ, কিন্তু
মাঝখানে তৃণমূলে যোগ দেন এবং তৃণমূল কংগ্রেস টিকিট না দেওয়ায় তিনি ফিরে যান বিজেপিতে। একেবারে। তো অর্জুন সিংয়ের কথা যখন হচ্ছেই, তাহলে আমরা এইবার একবার 2024-এর প্রার্থী তালিকার দিকে নজর রাখবো। তো যেমনটা দেখলাম আমরা সত্যদা, এবার তৃণমূলের পক্ষ থেকে পার্থ ভৌমিককে প্রার্থী করা হয়েছে এবং বিজেপির পক্ষ থেকে অর্জুন সিংকে। তো সেই ক্ষেত্রে তুমি যে এই যে অর্জুন সিংয়ের দল বদলের কথা বলছিলে, সেটি কন্টিনিউ করবে। দেখো, অর্জুন সিংয়ের দল বা অর্জুন সিং এক কথায় বলবো ব্যারাকপুরে কিন্তু প্রভাবশালী নেতা, অত্যন্ত প্রভাবশালী। কারণ এই যে জুট মিলের যে সংগঠন, সেটা কিন্তু পুরোপুরি ছিল অর্জুন সিংয়ের হাতে। তার কারণ দেখো, 2019 সালের আগে বিজেপির সংগঠন কিন্তু ব্যারাকপুরে সেভাবে ছিল না। একমাত্র বিজেপি জয় পায় অর্জুন সিংয়ের দাপটে, অর্জুন সিংয়ের প্রভাবে এবং অর্জুন সিংয়ের মাসল পাওয়ার, এটা বলতেই পারে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। যার ফলে অর্জুন সিং সাংসদ হয়েছিলেন। এবার দল বদল নিয়ে দেখো, দল বদল, অর্জুন সিং তো এই কেন্দ্রে দাবিদার ছিলেন, অবশ্যই দাবিদার ছিলেন। তো তৃণমূল কংগ্রেস টিকিট না দেওয়ায় তিনি দল ছাড়েন। তো দল ছেড়ে আবার বিজেপিতে যাওয়ার শর্তও ঠিক অর্জুন সিংয়ের এটাই ছিল যে তাকে ব্যারাকপুর থেকে টিকিট দিতে হবে। তো বিজেপির টিকিট দেওয়াতে দল বদলে বিজেপিতে টিকিট পেয়েছেন। ফলে স্বাভাবিকভাবেই এই অর্জুন সিংয়ের নিজস্ব যে প্রভাব বলো, প্রতিপত্তি, সমস্ত কিছুই কিন্তু যে কোনো দলের কাছে কিন্তু গ্রহণযোগ্য। কারণ রাজনীতিতে জিততে গেলে জনপ্রিয়তা যেমন দরকার, প্রভাবটা দরকার। কারণ জনমানুষের একটা জনভিত্তি, সেটা কিন্তু অর্জুন সিংয়ের রয়েছে। কারণ দীর্ঘদিন ওখানকার বিধায়ক, ভাটপাড়ার বিধায়ক ছিলেন, ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যান ছিলেন। ফলে স্বাভাবিকভাবেই অর্জুন সিংয়ের যে প্রভাব, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। দেখো, অর্জুন সিং বর্তমান যে বিজেপিতে এসছে, তো তার যে তৃণমূল কংগ্রেসে তার যে নিজস্ব লোক বলো, পরিচিত লোক বা নিজের অনুগত লোক, তারা হয়তো অনেক সময় অনেকেই তৃণমূল কংগ্রেসে রয়েছে যারা তৃণমূলের থেকেও অর্জুন সিংয়ের সমর্থনটা করতে পারে। ফলে এই অর্জুন সিং অত্যন্ত প্রভাবশালী, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। উল্টো দিকে এবার তৃণমূল কংগ্রেসের দিক থেকে যদি বলি, পার্থ ভৌমিক, দেখো পার্থ ভৌমিকেরও কিন্তু মাসেল পাওয়ার বলবো, প্রভাব, সেটাও কিন্তু কম নয়। 2011 সালে নৈহাটি থেকে প্রথমবারের মতো জিতে বিধায়ক হন, এরপর 2016 এবং 2021। ফলে এছাড়া আর একটা কথা বলবো যে এই যে 2021 বিধানসভা ভোটের পর যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠে এসেছিলো বিজেপির তরফ থেকে, সেখানে কিছু ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা কিন্তু এই পার্থ ভৌমিকের নাম উল্লেখ করে। ঠিক আছে, সুতরাং পার্থ ভৌমিক, তারও কিন্তু প্রভাব কম নয়। আরেকটা বলবো যে পার্থ ভৌমিকের জনপ্রিয়তা, আমরা বেশ কয়েকবার তাকে দেখেছি নানান অভিনয় করতে, নাট্য জগতে অভিনয় করতে। ফলে তিনিও কিন্তু একজন জনপ্রিয় মুখ। সুতরাং হাড্ডাহাড্ডি লড়াই দেখতে চলেছে এই ব্যারাকপুর। মানে এক কথায় বলবো, শক্তি যার, ক্ষমতা তার, জনপ্রিয়তা যার, এই ব্যারাকপুর কিন্তু তার হাতেই থাকবে এবার। তো সেই ক্ষেত্রে এবার ব্যারাকপুরের যে ভোট যুদ্ধটা, সেটা মূলত কি দলমুখী হতে চলেছে, না মুখমুখী, নাকি বলমুখী? দেখো, মুখমুখী তো অবশ্যই। আমি আবার বলবো যে ব্যারাকপুর যেহেতু একটা শিল্পাঞ্চল, এখানে ধরো প্রচুর জুট মিল, বেশিরভাগটাই জুট মিল। সুতরাং সেই জুট মিলের উপর কার প্রভাব কতটা বেশি, শ্রমিক সংগঠনের উপর কতটা বেশি, ভোট ব্যাঙ্কে একটা কিন্তু বড় প্রভাব তৈরি করে। ফলে স্বাভাবিকভাবে যার প্রভাব বেশি, দেখো অর্জুন সিংয়ের হাতে এখন বিজেপিতে গেছিলেন বলেই তার হাতে যে সংগঠন চলে তা কিন্তু নয়। আবার তৃণমূলে গেছিলেন, তো অর্জুন সিংয়ের কিন্তু এই ক্ষমতাটা রয়েছে। পার্থ ভৌমিক, তিনিও কিন্তু মাসল পাওয়ার দিক থেকে অনেকটাই। আরেকটা যেটা বলবো, দেখো এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মধ্যে যে 7টি বিধানসভা কেন্দ্র পড়ে, তার 6টি কিন্তু তৃণমূলের দখলে। একমাত্র ভাটপাড়া, যেটা অর্জুন সিংয়ের গড় বলা চলে, এইখানকার একমাত্র বিধায়ক অর্জুন সিংয়ের পুত্র পবন সিং। ফলে স্বাভাবিকভাবেই অর্জুন সিং নিজেকে যতটা তৃণমূলের ঘরে ভাঙন ধরিয়ে ভোট টেনে আনতে পারবেন, ততটাই তার পক্ষে মঙ্গল। কারণ আবার বলবো, 19-এর ফলাফলে বিজেপি সংগঠন কিছুই কিন্তু ছিল না, একমাত্র বিজেপি জয় পায় কিন্তু অর্জুন সিংয়ের প্রতাপের ফলে। এছাড়া আরেকটা বলবো যে দেখো, এই 24-এর লোকসভা নির্বাচনের আগে বিজেপি কিন্তু প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কিন্তু একবার গড়িমসি করছিল বলা চলে। কখনো ফাল্গুনী পাত্রর নাম উঠে এসেছিলো, কখনো তোমার বিমল শঙ্কর নন্দর কথা উঠে আসছিল, একাধিক নাম কিন্তু ঘোরাফেরা করছিল, কারণ বিজেপির সংগঠন অত্যন্ত দুর্বল। ফলে অর্জুন সিং বিজেপিতে যাওয়ায় বিজেপি কিন্তু তাকে টিকিটটা দিয়েছে। আরেকটা বলবো অর্জুন সিংয়ের রাজনীতির কথা। দেখো, অর্জুন সিং যখন বিজেপি ছেড়ে তৃণমূলে যান, তিনি কিন্তু বিজেপি নেতাদের সম্বন্ধে, প্রধানমন্ত্রী বলো, অমিত শাহ বলো, জেপি নাড্ডা বা রাজ্যের যারা রয়েছেন, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার,
দিলীপ ঘোষ তাদের সম্পর্কে কিন্তু ব্যক্তিগত যে কুরুচিকর আক্রমণ সেটা কিন্তু অর্জুন সিং কখনো করেননি। ফলে এক কথায় বলা চলে। আচ্ছা, আরেকটা জিনিস, তার ছেলে যে পবন সিং বিজেপির বিধায়ক, তিনি কিন্তু বিজেপিতেই ছিলেন। ফলে এক কথায় বলবো, তৃণমূলে গেলেও একটা পা কিন্তু অর্জুন সিং বিজেপিতে রেখেই গিয়েছিলেন। ফলে বিজেপি তাকে সহজে গ্রহণ করেছে এবং এখানে টিকিট দিয়েছে। এখন দুজনের প্রভাব কম নয়। আর তৃণমূল কংগ্রেসের সংগঠন অত্যন্ত মজবুত। এখানে বিধানসভা 6টি আসনে তৃণমূলের দখলে, এছাড়া পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ তো রয়েছেই, পাশাপাশি পৌরসভাগুলো সেগুলো কিন্তু তৃণমূলের দখলে। ফলে অর্জুন সিং কতটা তৃণমূলে ঘর ভাঙতে পারবেন তার উপরে নির্ভর করছে এবারের ফলাফল। একেবারে। তো সেই ক্ষেত্রে যেহেতু এই 2019-এর লোকসভা নির্বাচনের ক্ষেত্রে যেহেতু অর্জুন সিংয়ের প্রভাবটা যথেষ্ট দেখার মতো ছিল, তো সেই ক্ষেত্রে একবার আমরাও দেখে নিই এই 2019-এর নির্বাচনীয় ফলাফল কি বলছে। তো যেমনটা আমরা দেখলাম এই 2019-এর লোকসভা নির্বাচনের ফলাফলের ক্ষেত্রেও যেমন অর্জুন সিং শীর্ষে স্থান দখল করেছিলেন, তেমনই আজ জেলার খবরে আমাদের আলোচ্য বিষয় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের কিন্তু অর্জুন সিং এই মুহূর্তে আমাদের আলোচনার শীর্ষে রয়েছেন। তো যেমনটা আমরা বারবারই দেখেছি যে এই অর্জুন সিং কিন্তু বরাবরই এই দল বদলের খেলাটা কিন্তু দীর্ঘদিন ধরেই খেলে এসেছেন। তো সেই ক্ষেত্রে এবার যেমনটা দেখা গেল যে তৃণমূলের কাছে তিনি যখন টিকিটের জন্য আবেদন করতে গিয়েছিলেন, তো তৃণমূল তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। তো সত্যদা, তোমার কাছ থেকে এই বিষয়টা নিয়েই জানতে চাইব। একে তো বারবার উনি দল বদল করেছেন, তার উপরে তুমি যেমনটা বললে তার ছেলে আগের থেকেই কিন্তু বিজেপিতে ছিলেন, আর পাশাপাশি দেখা যাচ্ছে এবার যখন তিনি তৃণমূলে তার টিকিটের জন্য আবেদন করতে গিয়েছেন তখন দেখা গেল যে তৃণমূল কিন্তু তাকে টিকিট দেয়নি, বরং তার বদলে পার্থ ভৌমিককে তারা মনোনীত করেছেন। তো এই বিষয়টা কেন, তৃণমূল কেন তার থেকে মুখ ফিরিয়ে নিল? দেখো, এর সঙ্গে আমি বলবো তৃণমূল কংগ্রেসের একটা সেন্টিমেন্ট জড়িয়েছে। তার কারণ আমরা 2019 সালের লোকসভা নির্বাচনে যদি দেখি, তো সেবারেও কিন্তু অর্জুন সিং সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন টিকিটের আবেদন করার জন্য। তো সেবারেও কিন্তু দল টিকিট দেয় গত দুবারের সাংসদ দীনেশ ত্রিবেদীকে, যার ফলে কিন্তু অর্জুন সিং হঠাৎ করেই দিল্লি গিয়ে বিজেপিতে যোগদান করেন এবং বিজেপির টিকিটে জিতে সাংসদ হন। এরপর দেখো, সেই সময় প্রচারে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা বিস্ফোরক মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, এই ব্যারাকপুর থেকে দীনেশ ত্রিবেদী যদি 2 লক্ষের 1 কম ভোটে হারে, 1 ভোট কমে হারে, তাহলে তিনি রাজনীতি থেকে ছেড়ে দেবেন। ফলে স্বাভাবিকভাবে তারপরে কিন্তু ফলাফল দেখি আমরা অর্জুন সিং এখান থেকে জিতে গেছেন। ফলে এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সেন্টিমেন্ট জড়িয়েছিল। ফলে অর্জুন সিং তৃণমূলে ফিরলেও দল হয়তো সেই কারণেই অর্জুন সিংয়ের টিকিট দেয়নি। তার কারণ দেখো, যেহেতু চ্যালেঞ্জটা সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্সেস অর্জুন সিং ছিল, তো সেই কারণেই হয়তো একটা পাশাপাশি আরও যারা সাংসদ ছিলেন, বিধায়করা ছিলেন গত 21-এর নির্বাচনে, তারা কিন্তু অর্জুন সিংয়ের বিরুদ্ধে লড়াই করেই বিধায়ক হয়েছেন। যেমন ধরো ব্যারাকপুর থেকে আমরা যে রাজ চক্রবর্তী ফিল্ম ডিরেক্টর, নৈহাটি থেকে পার্থ ভৌমিক, তাছাড়া জগদ্দল থেকে সোমনাথ স্যাং, ফলে এরা কিন্তু অর্জুন সিংয়ের বিরুদ্ধে লড়াই করেই জিতেছিলেন। ফলে এই কারণেই এইসব নেতারা কিন্তু অর্জুন সিংকে মেনে নিতে পারেনি, সেই কারণেই অর্জুন সিংকে দল টিকিট দেয়নি। এখন দেখা যাক 24-এ অর্জুন সিং বিজেপির প্রার্থী, হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে চলেছি। তখন সমস্ত বিধানসভা কেন্দ্র রয়েছে তৃণমূলের দখলে, একমাত্র অর্জুন সিংয়ের গড় ভাটপাড়া রয়েছে বিজেপির হাতে। ফলাফল কী হয় সেটা তো 4 জুন আমরা জানতে পারবো। একেবারেই। তো যেমনটা আমরা এই মুহূর্তে আলোচনা করছিলাম, এতক্ষণ যদিও আমরা বিজেপি প্রার্থী অর্জুন সিংকে নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু আমাদের এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে কিন্তু রয়েছেন আরও একজন প্রার্থী, তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। তো এবার তিনি কি করছেন, এবার তিনি কোন কোন বিষয়গুলোকে হাতিয়ার করছেন, সে বিষয়েও খানিকটা আলোচনা করব। তো সত্যদা, আমরা এতক্ষণ অর্জুন সিংকে নিয়ে কথা বললাম এবং তিনি কতটা প্রভাবশালী সে বিষয়েও আমরা আলোচনা করলাম। তো আমাদের যে আরেকজন প্রার্থী রয়েছেন এবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে, মূলত তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক, তো তার পারফরমেন্সটা কীরকম হওয়ার সম্ভাবনা থাকছে? দেখো, অর্জুন সিংয়ের মতো পার্থ ভৌমিকও কিন্তু অত্যন্ত প্রভাবশালী। অর্জুন সিং একটু বেশি, পার্থ ভৌমিক একটু কম, এটা বলতে হবে। তার কারণ এবার দেখো, পার্থ ভৌমিক যদি বলি 2019 সালের লোকসভা নির্বাচনের
ঠিক আগে যখন অর্জুন সিং তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করে, সেই সময় কিন্তু ভাটপাড়া পৌরসভা, নৈহাটি পৌরসভা সহ একাধিক পৌরসভা বিজেপির দখলে চলে আসে। অর্জুন সিংয়ের হাত ধরেই বিজেপিতে যোগদান করেন অনেক কাউন্সিলর। তো সেই সময় কিন্তু এই প্রথমত পার্থভৌমিক তিনি কিন্তু প্রথমে নৈহাটি পৌরসভা, এরপর ব্যারাকপুর পৌরসভার কাউন্সিলরদেরও কিন্তু ফিরিয়ে আনতে সক্ষম হন। ফলে পার্থভৌমিক তার যে নিজের বলবো মাসেল পাওয়ার যদি বলো, জনপ্রিয়তা বলো, দলের ভরসার প্রতীক যদি বলি, সেটা কিন্তু পার্থভৌমিক তিনি কিন্তু পেরেছেন অর্জুন সিংয়ের বিরুদ্ধে নিজেকে তৈরি করতে পেরেছেন। যার ফলেই পাশাপাশি দেখো 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ব্যারাকপুর থেকে যথেষ্ট ভালো ফল করে। এরপর পার্থভৌমিক কিন্তু বর্তমানে রাজ্যের মন্ত্রী। ফলে তৃণমূল কংগ্রেসের যে কতটা ভরসার জায়গা হয়ে উঠেছেন পার্থভৌমিক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর পার্থভৌমিক কিন্তু অর্জুন সিংয়ের বিরুদ্ধে রাজনীতি করেই নিজেকে বলবো আরও বেশি প্রভাবশালী করে তুলেছেন। ফলে দল কিন্তু এবার আর অর্জুন সিংয়ের টিকিট না দিয়ে পার্থভৌমিকের টিকিট দিয়েছেন। এবার মূলত দেখো সংগঠনের দিক থেকে তৃণমূল কংগ্রেস অত্যন্ত শক্তিশালী, বিজেপির যেটা সাহস বলবো বা যেটা মেন সেটা হচ্ছে অর্জুন সিং। তার কারণ অর্জুন সিং তার যে জনভিত্তি, তার জনপ্রিয়তা, তার প্রভাব, এটাই কিন্তু বিজেপির কাছে গুরুত্বপূর্ণ। ফলে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। একদিকে পার্থভৌমিকের সঙ্গে রয়েছে সংগঠন, বিশেষ করে যেটা বিরোধীদের অভিযোগ যে পুলিশ প্রশাসন দলদাস হিসেবে কাজ করে, যেটা অনেক সময় দেখা যায় পুলিশ প্রশাসন শাসক দলের পক্ষেই নানান বিষয়ের পাশে দেখা যায়। কিন্তু ফলে অর্জুন সিং কিন্তু অনেকটা সমর্থন পাবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। উল্টো দিকে পার্থভৌমিক অনেকটা সমর্থন পাবেন। উল্টো দিকে অর্জুন সিং তিনি কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার রয়েছে, মোদি হাওয়া রয়েছে। ফলে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে চলেছে এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে। একেবারে। তো সেই ক্ষেত্রে শুধু যে প্রার্থীরা লড়াই করবেন তেমনটা কিন্তু নয়। প্রার্থীরা যখন লড়াই করবেন তো সেই ক্ষেত্রে তাদের নিশ্চয়ই হাতিয়ার তো থাকবেই। তো সেই ক্ষেত্রে আমরা একবার এই দিকটা দেখে নেব যে এবার কোন প্রার্থী কোন বিষয়টিকে তাদের এই ভোট যুদ্ধের ক্ষেত্রে হাতিয়ার করতে চলেছে। তো এবার যে প্রার্থীরা শুধুমাত্র ভোট যুদ্ধে লড়াই করবেন তাও আবার খালি হাতে তেমনটা কিন্তু নয়। এবারের এই ভোট যুদ্ধের ক্ষেত্রে থাকছে হাতিয়ার। এই হাতিয়ার মূলত হতে চলেছে এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে কি কি ইস্যু রয়েছে। তো সত্যতা এবার এই ইস্যুগুলোর মধ্যে থেকে কোনগুলোকে মূলত আমাদের প্রার্থীরা হাতিয়ার করতে চলেছে? দেখো ইস্যু তো অনেক রয়েছে। আমি বলবো ব্যারাকপুর যেটা বলি শিল্প তালুক, তো এখানে জুট শিল্পের কিন্তু অত্যন্ত জনপ্রিয়। পাট শিল্প বলি বা জুট মিল প্রচুর সংখ্যক রয়েছে। সুতরাং অর্জুন সিং এই জুট মিলের দাবি দেওয়া নিয়েই কিন্তু বিজেপিটা ছেড়েছিলেন, কারণ তিনি যে অভিযোগটা করেছিলেন যে জুট মিলের, তো স্বাভাবিকভাবেই এটাই প্রথমত ইস্যু। তাছাড়া দেখো প্রত্যেক রাজনৈতিক দল তাদের তো ম্যানিফেস্টো রয়েছে, নির্বাচনী ইস্তাহার রয়েছে, তো নানান বিষয় নিয়ে লড়াই করবে, এটাই স্বাভাবিক। তো এগুলো থাকবেই। আইন শৃঙ্খলা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা উত্তর চব্বিশ পরগনা, দেখো উত্তর চব্বিশ পরগনা পাশেই রয়েছে সন্দেশখালী। সুতরাং এই হাতে গরম ইস্যু, এটাও বিজেপি হাতছাড়া করতে যে রাজি নয়, রেখা পাত্রকে প্রার্থী করা থেকেই কিন্তু বোঝা যায়। ফলে প্রত্যেক রাজনৈতিক দল নিজেদের ইস্যু নিয়েই ঝাঁপাবে। আর একটা জিনিস দেখো, যেই যেমনই ইয়ে করুক, কিন্তু লড়াইটা মূলত এবারে হাড্ডাহাড্ডি হতে চলেছে এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে। তার যথেষ্ট কিছু কারণ রয়েছে, কারণ অর্জুন সিংয়ের জনভিত্তি, জনপ্রিয়তা সবই রয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের হাতে কিন্তু সংগঠনটা রয়েছে। যেটা আমি তোমাকে বলবো যে 2019 সালের লোকসভা নির্বাচনে যেখানে বিজেপি কিন্তু এখান থেকে প্রায় 20,000 ভোটে জিতেছিল, সেইখানে 21-এ কিন্তু ফলাফলটা একেবারেই বদলে যায়। 2019 সালে এই কেন্দ্র থেকে অর্জুন সিং পান 4,72,994 ভোট। এখানে তৃণমূল কংগ্রেস পায় 4,58,137 ভোট। ফলে হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু হয়েছিল এই ব্যারাকপুরে। এরপর দেখো সমীকরণ বদলে যায় 2021-এ। এই 21 সালের নির্বাচনে আমডাঙ্গা থেকে তৃণমূল কংগ্রেস পান 88,455 ভোট, বিজেপি পায় 63,455 ভোট। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আরএসপি কিন্তু এখানে 50,905 ভোট পেয়েছিল। ফলে তৃণমূলের জেতা কিন্তু সহজে যায়। এরপর আসে বীজপুর কেন্দ্র থেকে জেতে তৃণমূল কংগ্রেস পায় 66,625 ভোট, বিজেপি পায় 53,278 ভোট। এরপর নৈহাটি, যেটা পার্থভৌমিকের এলাকা, এখান থেকে পার্থভৌমিক পান 77,753 ভোট, বিজেপি প্রার্থী পান 58,898 ভোট। ভাটপাড়া, এখান থেকে যেতে বিজেপি পায় 57,244 ভোট, তৃণমূল কংগ্রেস পায় 43,557 ভোট। এরপর তোমার জগদ্দল থেকে তৃণমূল কংগ্রেস পান 87,030 ভোট এবং বিজেপি পায় 68,666 ভোট। এছাড়া নোয়াপাড়া
নোয়াপাড়া থেকেও তৃণমূল কংগ্রেস পায় 94,203 ভোট, বিজেপি পায় 67,493 ভোট। এবার ব্যারাকপুর থেকে তৃণমূল কংগ্রেস পান 68,887 ভোট, বিজেপি পায় 59,665 ভোট। এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস পায় 5,26,510 ভোট এবং বিজেপি পায় 4,28,699 ভোট। ফলে দেখো প্রায় 1 লক্ষ ভোটের ডিফারেন্স রয়েছে। কিন্তু তা সত্ত্বেও অর্জুন সিংয়ের জনভীতি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর একটা জিনিস যেটা বলে রাখা দরকার, যে দেখো গত লোকসভা নির্বাচন ঠিক আগেই সোমনাথ শ্যাম বলো বা পার্থ ভৌমিকরা বলো, অর্জুন সিংয়ের বিরুদ্ধে, বিশেষ করে সোমনাথ শ্যাম কিন্তু একাধিক অভিযোগ করে আসছিলেন বারে বারে, যার ফলে কিন্তু দল কিন্তু বিড়ম্বনায় পড়ছিল। কিন্তু তা সত্ত্বেও দেখো তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব, যারা আমরা যদি বলি সুব্রত বক্সী, তিনি কিন্তু একাধিকবার সোমনাথ স্যাং এবং পার্থ ভৌমিককে এবং অর্জুন সিংকে নিয়ে বৈঠক করার চেষ্টা করেন, কিন্তু অনেক সময় সোমনাথ স্যাং কিন্তু এড়িয়ে গেছেন। তার ফলেও কিন্তু দল কিন্তু সোমনাথ স্যামের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। ফলে বোঝা যাচ্ছিল যে দলের কিন্তু একটার পক্ষে কিন্তু সমর্থন কিন্তু সোমনাথ শ্যাম এবং পার্থ ভৌমিকদের দিকে রয়েছে, যার ফলে কিন্তু এবারে অর্জুন সিংয়ের টিকিট দেয়নি। ফলে অর্জুন সিং কিন্তু বুঝতে পারছিলেন যে কোথাও থেকে তৃণমূলে তিনি কিন্তু এক কথায় বলবো তাকে কিন্তু সাইড করা হচ্ছে, সেটা বুঝতে পেরেছেন। ফলে তলে তলেই বিজেপির সঙ্গে যোগাযোগ কিন্তু তিনি রেখেই আসছিলেন, যার ফলে কিন্তু তৃণমূল টিকিট না দেওয়ায় বিজেপিতে ফিরেছেন। এবারে হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু দেখতে চলেছে এই ব্যারাকপুর লোকসভা। কিন্তু ফলাফল কী হবে সেটা তো 4 জুন আমরা জানতে পারবো। কিন্তু অর্জুন সিংয়ের যেহেতু জনভিত্তিটা অত্যন্ত, তাছাড়া শিল্প তালুক এখানে যে জুট মিল বলো এইসব সংগঠনে অর্জুন সিংয়ের ব্যাপক প্রভাব রয়েছে। পাশাপাশি এই পার্থ ভৌমিক, সোমনাথ শ্যাম এরা কিন্তু একসময় অর্জুন সিংয়ের সঙ্গেই রাজনীতিটা করতেন। ফলে অর্জুন সিংয়ের জনপ্রিয়তা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। ফলে 1% হোক 2% হোক কিছুটা হলেও এগিয়ে থাকবেন অর্জুন সিং এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে। একেবারেই। তো সেই ক্ষেত্রে এই যে আমাদের প্রার্থীরা যেই বিষয়গুলিকে হাতিয়ার করবেন সেটা তো তাদের ব্যাপার, কিন্তু আমাদের এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের থেকে যারা ভোটদাতারা রয়েছেন তারা মূলত কোন দিকে ঝুঁকতে চলেছেন সে বিষয়েও আমরা খানিকটা কথা বলব। তো সত্যদা, এই যে ব্যারাকপুরকে যেহেতু মূলত শিল্পাঞ্চল বলা হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে শিল্পাঞ্চল মানেই সেখানে শ্রমিক সংগঠন থাকবেই। তো সেই ক্ষেত্রে কি মনে হচ্ছে, কারণ শ্রমিক সংগঠনদেরকে নিয়েও কিন্তু এক প্রকারের কিন্তু বিষয় বহুদিন ধরেই উঠে আসছে, তো সেই ক্ষেত্রে কি মনে হয় একটা বড় অংশ কিন্তু শ্রমিক সম্প্রদায় রয়েছে এই লোকসভা কেন্দ্রে, তো তারা মূলত কোন দিকে তাদের মত দান করতে পারেন? দেখো শ্রমিক সংগঠন যেমন রয়েছে, আমি আবার বলবো অর্জুন সিং কিন্তু এই শ্রমিক সংগঠনের সঙ্গে নিয়েই রাজনীতিটা করতেন। ফলে তার কিন্তু এই শ্রমিক সংগঠনের উপর একটা দারুণ প্রভাব রয়েছে, আগেও ছিল এখনও রয়েছে। এছাড়া তিনি নিজেও কিন্তু এই জুট মিল ব্যবসার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ফলে তার যোগাযোগ এবং সংগঠনের হাত থাকা স্বাভাবিক। ফলে স্বাভাবিক দেখো আর একটা জিনিস, যে শ্রমিক সংগঠন যারা থাকে তারা কিন্তু অনেক সময় কিন্তু নানান দাবি দেওয়া তাদের থাকে, সে জুট মিল হোক বা চা শ্রমিক হোক, যে কোনো মিলেরই শ্রমিক হোক, তার কিন্তু দাবি দেওয়া থাকে। ফলে স্বাভাবিকভাবে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন কোন প্রার্থী তাদের দাবি দেওয়া নিয়ে সেভাবে প্রেজেন্ট করতে পারেন, বা কোন জনগণ কোন নেতার প্রতিশ্রুতিকে ভরসা করে মতামত দেবেন, সেটা তো লাস্ট আমরা জানতে পারি 4 জুন। কিন্তু একটা প্রভাব বা পরিচিতি বা দাপট বা এক সংগঠনের উপরে একটা হাত, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা অর্জুন সিং কিন্তু গত কয়েক বছর ধরেই ধরে রাখতে পেরেছেন ব্যারাকপুরে। এখনও কিন্তু তিনি, আর বিশেষত তার রাজনীতি যে এই জুট মিল এর ওপরেই, সেটা কিন্তু বিজেপি থেকে তৃণমূলে যাওয়ার দল বদলে কিন্তু তিনি পরিষ্কার করে দিয়েছিলেন। ফলে অর্জুন সিং তার এই শ্রমিক সংগঠনের প্রভাবটাই বিষয় মূলত তার হাতেই যেহেতু রয়েছে, ফলে হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে চলেছি এই ব্যারাকপুরে। একেবারে ধন্যবাদ সত্যদা, তোমার কাছ থেকে আরও একবার এত গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরে আমি সত্যিই আপ্লুত। তো সেই ক্ষেত্রে দেখা যাক এই উত্তর 24 পরগনার এই লোকসভা কেন্দ্র অর্থাৎ ব্যারাকপুর লোকসভা কেন্দ্র, এখানে এই শ্রমের পাশাপাশি আরও একটি ইস্যু হচ্ছে গিয়ে এখানকার গোষ্ঠীকোন্দল। এই গোষ্ঠীকোন্দল কিন্তু এখানকার এক প্রকারের মাথা ব্যথার কারণ, আর এই সমস্ত ইস্যুগুলোকেই কিন্তু এবার হাতিয়ার করতে চলেছেন আমাদের এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল এবং বিজেপি প্রার্থীরা। তো সেক্ষেত্রে দেখা যাক এবার কে কোন দানে তাদের চাল চলে এবং
কার স্ট্র্যাটেজি কাজে লাগে, এই সমস্ত কিছু আমরা জানতে পারবো জুন মাসের 4 তারিখ, যেখানে আমাদের ভোটদাতারা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ভোটদান করতে চলেছেন একেবারে পঞ্চম পর্যায়ে, অর্থাৎ মে মাসের 20 তারিখ, যার ফল প্রকাশ হতে চলেছে জুন মাসের 4 তারিখ। তো সেই ক্ষেত্রে দেখা যাক এবার এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সিংহাসন কার দখলে যায়। আর আমি দিশা আবারও আগামীকাল আরও একটি নতুন লোকসভা কেন্দ্র নিয়ে হাজির হয়ে যাব ঠিক সন্ধে 6টায়।